বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চোরাগোপ্তা হামলা, অবৈধ অস্ত্রের ব্যবহার ও নাশকতার আশঙ্কা বাড়ছে। বাংলাদেশের পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী এমন আভাস পেয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অপারেশন শুরুর জন্য শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হতে পারে। কিন্তু এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চিন্তা বাড়িয়েছে ভারতের আসাম ও ত্রিপুরায় 11 জঙ্গি গ্রেপ্তার হওয়ার খবর, যাদের সাথে বাংলাদেশের জঙ্গিদের একটি গ্রুপের সরাসরি যোগাযোগ আছে। আসাম পুলিশের বিশেষ টাস্কফোর্স বা এসটিএফ অপারেশন প্রঘাত নামে একটি অভিযানে আসাম ও ত্রিপুরা থেকে এই 11 জনকে গ্রেপ্তার করে। বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হলো, ভারতের পুলিশ বলছে গ্রেপ্তারকৃতদের সংগঠনের নাম হলো ইমাম মাহমুদের কাফেলা বা আইএমকে, যে সংগঠনটি মূলত বাংলাদেশে কাজ করছে। সংগঠনটি জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির একটি বাংলাদেশ ভিত্তিক শাখা, যা ভারতে নিষিদ্ধ। ভারতীয় পুলিশের দাবি, 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম এবং আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর সিনিয়র নেতারা আইএমকে কে ভারতের 7 সিস্টার্সকে অস্থিতিশীল করার দায়িত্ব দেয়। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ওমর এবং খালিদকে আসাম ভিত্তিক কার্যক্রম সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়। সূত্রগুলো বলছে, আসাম পুলিশের রিপোর্ট কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে আইএমকে এর বাংলাদেশি সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, 16 মাস আগে জেল থেকে পালানো জঙ্গিদের যেখানে ধরতে পারছে না, থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে পারছে না, সেখানে আইএমকে এর সদস্যদের ধরতে কতটুকু সফল হবে সরকার? একাধিক সূত্র বলছে, বাংলাদেশের পক্ষ থেকে এতদিন ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর তৎপরতার কথা অস্বীকার করা হয়েছে, কিন্তু আইএমকে এর সদস্যদের গ্রেপ্তার হওয়া এবং তাদের সাথে বাংলাদেশিদের লিঙ্ক খুঁজে পাওয়ার পর দুই দেশের সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে নতুন করে যদি এবং কিন্তু যোগ হতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2023 সালের 15ই আগস্ট বিবিসি বাংলার একটি খবরের শিরোনাম ছিল, নতুন জঙ্গি দল ইমাম মাহমুদের কাফেলা সম্পর্কে যা জানা যাচ্ছে। তার 3 দিন আগে দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম ছিল, ইমাম মাহমুদের কাফেলার সদস্যরা কুলাউড়ায় স্থায়ী আস্তানা গেড়েছিলেন। দৈনিক প্রথম আলোর ওই খবরে বলা হয়, ইমাম মাহমুদের কাফেলা বা আইএমকে নামের নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্যরা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নির্জন এলাকায় স্থায়ীভাবে আস্তানা গেড়ে প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে বিস্ফোরক, প্রশিক্ষণ সামগ্রী, জিহাদি বইয়ের পাশাপাশি খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী মজুত করেছিলেন। ওই আস্তানা থেকে 10 জনকে আটক করা হয়েছিল। বিবিসি বাংলা খবরে বলা হয়েছিল, ওই সময় পুলিশ আইএমকে এর মোট 17 জনকে আটক করেছিল। এই ইমাম মাহমুদের কাফেলা বা আইএমকে নিয়ে এবার খবর হলো ভারতীয় গণমাধ্যমে। ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত 29শে ডিসেম্বর দিবাগত রাতে আসাম পুলিশের বিশেষ টাস্কফোর্স বা এসটিএফ গুয়াহাটি পুলিশ কমিশনার পার্থ সারথী মহান্তর নেতৃত্বে অপারেশন প্রঘাত পরিচালনা করে। পার্থ সারথী বলেছেন, এই অপারেশন প্রঘাত ছিল মাসের পর মাস ধরে চালানো গোয়েন্দা নজরদারির ফল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে আসামের 4টি জেলা বাক্সা, বরপেটা, চিরাং ও দরং এবং ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা জেলা থেকে মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়। এরা সবাই তথাকথিত ইমাম মাহমুদের কাফেলা বা আইএমকে সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত 11 জনের মধ্যে 10 জনই আসামের এবং 1 জন ত্রিপুরার। আসাম পুলিশের ভাষ্যমতে, এই ব্যক্তিরা ইমাম মাহমুদের কাফেলার ভারতীয় মডিউলের মূল চালিকা শক্তি। গ্রেপ্তারকৃতদের মধ্যে বরপেটা রোডের নাজিমুদ্দিন ওরফে নাজিমুদ্দিনকে এই মডিউলের প্রধান হিসেবে শনাক্ত করা হয়েছে। ভারতীয় পুলিশ দাবি করেছে, এই উগ্রপন্থীরা সরাসরি বাংলাদেশ ভিত্তিক হ্যান্ডলারদের নির্দেশে কাজ করেছিল এবং তাদের প্রধান লক্ষ্য ছিল উত্তর পূর্ব ভারতে অস্থিতিশীলতা তৈরি করা। ভারতীয় পুলিশের আরেকটি ভয়ঙ্কর অভিযোগ হলো, এদের মধ্যে অনেকে বৈধ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে গিয়ে বোমা তৈরির প্রশিক্ষণ নিয়ে এসেছে। প্রশ্ন হলো, এই ইমাম মাহমুদের কাফেলা বা আইএমকে আসলে কি? তারা
কোথা থেকেই বা এলো? জানা গেছে এই সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন জুয়েল মাহমুদ, যিনি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নামেও পরিচিত। হাবিবুল্লাহ একসময় নিষিদ্ধ সংগঠন জেএমবি এর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 2018 সালে তিনি আইএমকে গঠন করেন একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে। এই সংগঠনটির নাম কেন কাফেলা? কাফেলা মানে হলো কাফেলা বা মিছিল। তারা নিজেদের একটি দীর্ঘ ধর্মীয় যুদ্ধের যাত্রী হিসেবে তুলে ধরে। বাংলাদেশে 2023 সালের অগস্টে এই সংগঠনের 10 জন সদস্যকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল মৌলভীবাজার থেকে। এরপর থেকে তারা কিছুটা নিষ্ক্রিয় থাকলেও 2024 সালের আগস্টের পর বাংলাদেশের কারাগার থেকে অনেক জঙ্গি মুক্তি পাওয়ার পর বা পালিয়ে যাওয়ার পর আইএমকে নতুন জীবনী শক্তি পায় বলে ধারণা করা হচ্ছে। এরা মূলত সংঘবদ্ধ হয়েছে এনক্রিপ্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। পূর্ব আকাশ শিরোনামের এমন একটি গ্রুপ একটি প্রধান যোগাযোগ এবং নিয়োগ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছিল। আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় থাকা ব্যক্তিদের নিয়োগ, আর্থিকভাবে সংগঠিত করা এবং সংগঠনের সাথে যুক্ত করা হয়েছিল, যার মধ্যে ভারতীয় পাসপোর্টধারী যাদের আগে বাংলাদেশ সফর করার অভিজ্ঞতা আছে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়, আইএমকে গাজিয়াতুল হিন্দ ব্যানারে পরিচালিত ডেডিকেটেড ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সহ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার কাজ চালানোর তথ্য জানা গেছে। প্রশ্ন হলো, বাংলাদেশের নাম কেন আসছে? বিশেষ করে ভারতীয় পুলিশ দাবি করছে এই সংগঠনের মূল ঘাঁটি বাংলাদেশে, মানে তাদের সদর দপ্তর, তাদের অর্থায়ন এবং তাদের শীর্ষ নেতৃত্ব সবই বাংলাদেশ ভিত্তিক। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, বাংলাদেশের সাম্প্রতিক রেজিম চেঞ্জ বা ক্ষমতা বদলের পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থার যে শিথিলতা দেখা গেছে তাকে ঢাল হিসেবে ব্যবহার করছে আইএমকে। বাংলাদেশে যদি উগ্রবাদীরা নিরাপদ আশ্রয় পায় তবে তার সরাসরি প্রভাব ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে পড়বে। এটাই হলো ভারত সরকারের মূল দুশ্চিন্তা। দর্শক, এই অভিযানটি যখন হয়েছে তার আগে কয়েকদিন ধরে বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত বিরোধী প্রচার বেশ বেগ পায়। আবার লক্ষণীয় বিষয় হলো, 29 ডিসেম্বর দিবাগত রাতে আসাম পুলিশ অভিযান চালায়। তার পরদিন ভোরে বাংলাদেশ সরকার দিল্লি থেকে দেশটির হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব করে। তার একদিন পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় যান। দিল্লিতে ফিরে তিনি যে বার্তা দেন সেখানেও ছিল সন্ত্রাসবাদ ও ভারতীয় সীমান্তের নিরাপত্তার কথা। তিনি চেন্নাই একটি অনুষ্ঠানে বলেন, সন্ত্রাসবাদ এবং সহযোগিতা একসাথে চলতে পারে না। দর্শক, ভারতের উত্তর পূর্বাঞ্চল বা 7 সিস্টার্স দিল্লির জন্য সব সময় একটি স্পর্শকাতর এলাকা, বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, যা ভারতকে উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত করে। তার নিরাপত্তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারতকে চিন্তিত হতে দেখা গেছে। গত কয়েক মাসে ভারতের পক্ষ থেকে ঢাকাকে বেশ কয়েকবার এ নিয়ে বার্তাও দেওয়া হয়েছে। কয়েক মাস আগে ভারতীয় সামরিক গোয়েন্দা দল বাংলাদেশে এসে বৈঠক করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আইএমকে এই 11 সদস্য এবং বাংলাদেশে তাদের নেতাদের ব্যাপারে ইতিমধ্যে ভারত সরকার কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে জানিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের জন্য বিষয়টি এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে গোদের উপর বিষ ফোঁড়ার মতো। কারণ গত 16 মাসের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সঙ্গীন অবস্থা, তাতে নির্বাচনের আগে অধ্যাপক ইউনূস প্রশাসনের ঘুম হারাম হওয়ার জোগাড়। এর মধ্যে ভারত থেকে প্রমাণ সহ জঙ্গি তৎপরতার তথ্য নতুন চিন্তা বাড়াচ্ছে। গত 14 ডিসেম্বর দৈনিক প্রথম আলোর খবরের শিরোনাম ছিল, নির্বাচনকে ঘিরে গুপ্ত হামলা ও অবৈধ অস্ত্র নিয়ে শঙ্কায় আছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি যানবাহন এবং নির্বাচনী কাজে ব্যবহৃত হওয়া স্থাপনায় অগ্নিসংযোগ করে আতঙ্ক তৈরির চেষ্টাও হতে পারে, এমন আভাসও পেয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পক্ষ থেকে মাঠ পর্যায়ের সদস্যদের এমন বার্তা দেওয়া হয়েছে। আবার মাঠ পর্যায় থেকেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাথা ব্যথা হলো 2024 সালের আগস্টে জেল পলাতক জঙ্গি ও সন্ত্রাসীরা আর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো নিয়ে। সবশেষ 3রা জানুয়ারি দৈনিক বণিক বার্তায় প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো 713 জন ফেরারি। এসব বন্দীর মধ্যে দুর্ধর্ষ অপরাধীও রয়েছেন। পলাতক 79 জঙ্গির মধ্যে ছিল 9 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত।
সব জঙ্গি এখনো ধরা ছোঁয়ার বাইরে। সংশ্লিষ্টদের ধারণা 2023 সালে আইএমকে যে 17 জন সদস্য গ্রেপ্তার হয়েছিল তারা সবাই 2024 সালের 5ই আগস্টের পর পালিয়ে গেছে। তারাই আবার সংগঠিত হয়ে ভারতীয় সীমান্তে তৎপরতা চালাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কমিশনের মাথা ব্যথা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, জেল পলাতক সন্ত্রাসী আর লুট হওয়া অস্ত্রগুলো নিয়ে। জেল পলাতক সন্ত্রাসী ধরতে আর লুট হওয়া অস্ত্র উদ্ধারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা চোখে পড়ার মতো। ওসমান হাদির মৃত্যুর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ করে অপারেশন ডেভিল হান্ট পেজ 2 শুরু করেছিল, কিন্তু সেই অভিযানে সন্ত্রাসী ধরার চেয়ে বেশি ধরা হয়েছে আওয়ামী লীগের কর্মী আর সমর্থকদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ডেভিল হান্ট পেজ 2 শুরুর সময় পুলিশের জন্য প্রতিদিনের টার্গেট দিয়ে দেওয়া হয়। সে টার্গেট পূরণ করতে গিয়ে পুলিশ আওয়ামী লীগের সমর্থকদের পাইকারি ধরে গ্রেপ্তার শুরু করে। এই অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, পলাতক আসামি ও অস্ত্র উদ্ধারের হার সাধারণ অভিযানের চেয়ে কম। নির্বাচন কমিশন অবশ্য ঘোষণা দিয়ে বা পরিপত্র জারি করে সাঁড়াশি অভিযান শুরু করতে চায়। জঙ্গি নেই বলে দাবি করে আসা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বাহিনী পড়েছে এখন বিপাকে। কারণ এরই মধ্যে 27 ডিসেম্বর কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় উম্মাল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে পুলিশ বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে ওই মাদ্রাসার পরিচালক আলামিন শেখ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। তিনি তামিম সরার গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঘটনার পর থেকে আলামিন পলাতক রয়েছে। 2017 সালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী এলাকা থেকে র্যাব এই আলামিনকে গ্রেপ্তার করেছিল। 2017 থেকে 2023 সাল পর্যন্ত তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় 7টি মামলা হয়, এর মধ্যে 4টি জঙ্গি সংক্রান্ত। অথচ কিছুদিন আগেও সরকারের কর্তা ব্যক্তিরা জঙ্গি তৎপরতাকে আগের সরকারের নাটক বলে দাবি করেছিল। দর্শক, রানীগঞ্জে বিস্ফোরণের পর নির্বাচনকে সামনে রেখে জঙ্গিদের তৎপরতা নিয়ে এমনিতি সরকার চিন্তিত। এর মধ্যে ভারতে বাংলাদেশের আইএমকে সহযোগীদের গ্রেপ্তারের খবর সরকারের সেই চিন্তাকে আরো বাড়িয়ে দিয়েছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে চলমান শীতলতার মধ্যে এই ইস্যুটি নতুন করে রসদ যোগাবে কি না সেটি এখন দেখার বিষয়। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারতের পক্ষ থেকে যে উদ্বেগের কথা তুলে ধরা হচ্ছিল সেটির পক্ষে অনেক বড় জোরালো দাবি হবে এই আইএমকে 11 সদস্যের গ্রেপ্তার। আশঙ্কার বিষয় হলো আইএমকে কাফিলা গ্রুপ যে শুধু ভারতে কাজ করছে তা নয়, তারা বাংলাদেশেও আছে। নির্বাচনের আগে যদি এই গ্রুপটির তৎপরতা বাংলাদেশেও দেখা যায় সেটি হবে বড় দুশ্চিন্তার বিষয়। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।